শিক্ষার্থীরা দূরপাঠে চলছে কোর্স আচার তৈরি। আর আজকের বিষয় আমের আচার তৈরি। হাতের কাছে কাগজ কলম এবং প্রয়োজনীয় সকল উপকরণ নিয়ে বসে যান, সেই ফাঁকে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আজকের বিষয় বিশেষজ্ঞের সাথে। আমাদের সাথে উপস্থিত আছেন দিলরুবা বেগম ফেন্সি, রন্ধনশিল্পী। আজকের বিষয় সংক্রান্ত আপনাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত থাকলে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। আমাদের সাথে যোগাযোগ করার ফোন নাম্বার ৮৩৩২৫০৯ ৮৩৩২৭৫৪ এই নাম্বারে। আমি আবারও বলছি ৮৩৩২৫০৯ ৮৩৩২৭৫৪ এই নাম্বারে। আপনারা আমাদেরকে মোবাইলে SMS করতে পারেন। আমাদেরকে SMS করতে হলে মোবাইলে মেসেজ অপশনে গিয়ে ডিপি লিখে একটা স্পেস দিয়ে আপনার নাম এবং প্রশ্নটি লিখে পাঠিয়ে দিন 7on7on এই নাম্বারে, যে কোনো মোবাইল থেকে। আপনারা আমাদেরকে ইমেইল করতে পারেন। আমাদের ইমেইল অ্যাড্রেস durpat@desh.tv। শিক্ষার্থীরা চলে যাচ্ছি মূল অনুষ্ঠানে। শুভেচ্ছা আপনাকে। থ্যাংক ইউ আপু। আজকে তো আমাদের বিষয় হচ্ছে আমের আচার তৈরি। তো আমের কি আচার তৈরি আমরা দেখব? হ্যাঁ, আজকে আমি আমের লবণের আচার, নোনতা আচার। এখানে চিনি ব্যবহার হবে না, শুধু লবণ দিয়ে আচারটা হবে। কিন্তু এটার একটা মানে একটু দীর্ঘ প্রসেস এটা। তার কারণ আম এইভাবে যখন আমরা কেটে নিব খোসা সহ, আম কিন্তু অবশ্যই আটি শক্ত থাকতে হবে। খোসা সহ আম কেটে নিব, নিয়ে এই আমটা প্লাস্টিকের কোনো বোল অথবা মাটির কোনো বোলের মধ্যে আমরা, এখানে আমি যদি 1 কেজি আম নেই তাহলে 250 গ্রাম লবণ, আচ্ছা, লবণটা দিয়ে আমটা আমরা সুন্দর করে মেখে একদম ঢেকে, একদম গরম চুলার পাশে অথবা ছাদে আমরা আমটাকে 2-3 দিনের জন্য রেখে দিব। এটাতে আর হাত দিব না। আমটা 2-3 দিন পরে আমের ভিতরে লবণ ঢুকে যাবে এবং আমটা একটু কমে আসবে, মানে শুকানোর মতো হবে, আর লবণ ভিতরে ঢুকে যাবে। তখন আমরা কি করব, এই আমটা আমরা পানি দিয়ে ধুবো, নর্মালি ধুয়ে আমরা এটা রোদের মধ্যে একদিন, কড়া রোদে হলে একদিন, বা কড়া যদি কম করা হয় তাহলে 2 দিন আমরা একদম শুকিয়ে নেব। নেওয়ার পরে তারপরে আমরা এটা চুলায় তৈরি করব। তা এটা তো প্রসেসিংটা আমি বলে দিলাম। তাহলে চুলায় যেভাবে তৈরি করব সেটা আমি দেখে নিব। আমরা প্রথমে চুলা যখন আমরা এই পাতিল দিব, পাতিলটা গরম হলে তখন আমরা তেল দেব, সরিষার তেল অবশ্যই। এবং তেলটা যখন গরম হবে তখন আমরা কি করব, আচারে অবশ্যই পাঁচফোড়ন লাগবে। আমরা আস্ত পাঁচফোড়ন দিয়ে দিব। আচ্ছা, আস্ত পাঁচফোড়ন দিয়ে নিচ্ছি। হ্যাঁ, আস্ত পাঁচফোড়ন দিব। একটু গরম হলে আমরা এইভাবে একটু নেড়ে দিব। দেওয়ার পরে আমরা এখানে যে রসুন রেখেছি, একটু বডিলি ডানে ঘুরে দেখাতে হবে, বডিলি ডানে ঘুরে। আমরা যে রসুনের কোয়াটা এখানে দিয়ে দেব। আচ্ছা, আর আমরা এখানে আস্ত মরিচ দিয়ে দেব, শুকনা মরিচ। আস্ত শুকনো মরিচ দিয়ে দিলাম, পাঁচফোড়ন এবং আস্ত রসুন দিয়ে দিলাম। রসুনের কোয়াগুলো আস্ত থাকবে, কাটবো না আমরা। না, আস্তই থাকবে। এখানে যখন একটু রসুনের মানে কালারটা একটু চেঞ্জ হবে তখন আমরা একে একে সব মশলা দেবো। এখানে কিন্তু আমরা সব বাটা মশলা দিব। আচ্ছা, রসুন বাটা 1 চা চামচ। সবকিছুকে আমরা সিরকা দিয়ে বেটে নিয়েছি। হ্যাঁ, এখানে পানি ব্যবহার করা যাবে না, সিরকা দিয়ে। আমরা এটা অনেক আগের থেকে আমরা বলে আসছি, 2 সপ্তাহ থেকে, এই জন্য আর নতুন করে আমি বললাম না। এটা জিরা বাটা, মানে সব মশলাগুলো একে একে আমরা দিব। এখানে পাঁচফোড়ন বাটাও দিব, পাঁচফোড়ন বাটা দিব। তারপরে সরিষা বাটা দিব। সরিষা বাটা একটু বেশিই দিব, তখন সরিষারটাই স্মেলটা ভালো করবে। খুব ভালোভাবে মশলাগুলো ভুনে নিতে হবে। হ্যাঁ, একদম ভালোভাবে ভুনে নিতে হবে, মশলার যেন গন্ধ না থাকে। আর এখানে আমরা লবণ দিব না, লবণ যেহেতু দেয়াই আছে। আমি সামান্য একটু শুধু বিট লবণ দিব, আচার মানে স্বাদের ভালো স্বাদ হওয়ার জন্য একটু বিট লবণ। আর আমরা এখানে মরিচের গুঁড়া দিব, হলুদের গুঁড়া দিব। কাজ করতে করতে আমাদের সাথে ফোন আছে, ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শিক্ষার্থী নাম বলে প্রশ্ন করুন। আমি ওই আমার নাম সালমা। আমের আমের লবণটা দেওয়া যে কিভাবে দিছে আমি মিস হয়ে গেছি। জি,
ধন্যবাদ শিক্ষার্থী, আমাদের সাথেই থাকুন, আমরা বলে দিচ্ছি আমের আচার তৈরি রান্নার আগের প্রসেসটা একটু বলে দিই। আমটা আমরা এভাবে খোসা সহ শক্ত আম, মানে আটি যেন শক্ত থাকে এরকম টুকরো করে নিব। 1 কেজি আমে 250 গ্রাম আমরা লবণ দিয়ে আমটাকে প্লাস্টিকের বোল অথবা মাটির কোনো বোলে আমটা ঢেকে হয় ছাদের রোদে না হয় চুলার পাশে 2-3 দিন আমরা রেখে দিব। ঢেকে রেখে দিব। আর মাঝে মধ্যে আমরা আমটা উল্টিয়ে দিব, মানে উপরের আমটা নিচে দিব, নিচের আমটা উপরে দিব। এইভাবে 2-3 দিন থাকার পরে পানিতে ফেলে দিয়ে আমটা ধুয়ে আমরা 1 দিন অথবা 2 দিন রোদে শুকিয়ে নেব। আমার মনে হয় শিক্ষার্থী বুঝতে পেরেছে। একটু বডিলি ডানে ঘুরে দেখাতে হবে, ডানে ঘুরে। তারপরে আমরা এখানে মশলা, গুঁড়া মশলাও একটু দিব এবং শেষে আর একটু দিব। এখানে সব ধরনের মশলা যাবে, আচ্ছা, বাটা এবং গুঁড়া। আমরা যখন এভাবে মশলাটা কষিয়ে ফেলবো, কষানোর মধ্যে যদি আমাদের পানির প্রয়োজন হয় আমরা পানি ব্যবহার না করে তখন কিন্তু আমরা একটু একটু করে সিরকা ব্যবহার করব। এভাবে একটু একটু করে সিরকা ব্যবহার করব। যদি দেখা যায় যে মশলাটা পোড়া লেগে যাচ্ছে সেক্ষেত্রে আমরা একটু সিরকা ব্যবহার করতে পারি পানির পরিবর্তে। আর এখানে টেস্ট ব্যালেন্সের জন্য আমি একটু চিনি ব্যবহার করব। আচ্ছা, সামান্য একটু 1 চামচ চিনি ব্যবহার করব, যেন লবণ চিনি আমের যে একটা ব্যালেন্স আছে টেস্টের সেটা ঠিক থাকে। এটা আমার মোটামুটি কষিয়ে নেওয়া হলো। এখন আমরা আমটা এইভাবে দিয়ে দিব। এই আচারটা আমরা যখন তৈরি করব, এই আচারটা কিন্তু নামিয়ে ফেলার পর সাথে সাথে খেলে অত মজা লাগবে না। এটা অন্তত সপ্তাহখানেক বা 10 দিন পরে এটা খেলে খুবই, মানে তখন আসল টেস্টটা পাওয়া যাবে আর কি। আর এটা 1 বছর পর্যন্ত একদম এটা সংরক্ষণের কোনো অসুবিধা নেই। আমরা কতক্ষণ রান্না করব আমটা দেওয়ার পরে? হ্যাঁ, আমটা সিদ্ধ হবে এবং মশলার সাথে একটু মিশে যাবে, কিন্তু এটা আমটা ভেঙে যাবে না। আমটা এরকম আস্তে আস্তেই থাকবে। আচ্ছা আচ্ছা। তখন আমরা নামিয়ে ফেলবো। 10 থেকে 15 মিনিটের মধ্যেই মানে হয়ে যাবে। দশ থেকে 15 মিনিট এটাকে চুলায় রান্না করতে হবে। হ্যাঁ, এটা আস্তে আস্তে আচার যখন মশলা আমরা কষিয়ে যখন আম দিয়ে দেব তখন কিন্তু চুলার আঁচ সব সময় মাঝারি আঁচে থাকবে, বা তারপরে আবার কমবে, কিন্তু আচারের জাল কখনো বাড়বে না। চুলার আঁচ সব সময় মিডিয়ামে আমরা রেখে আর আচার, মানে বারবার আমরা বলি আচার খুব সেনসিটিভ একটা বিষয় এবং আচার খুব দ্রুত নিচে লেগে যেতে পারে। আচার চুলায় দিয়ে আমরা চুলার কাছাকাছি থাকবো এবং খুব মনোযোগ রাখবো। আচ্ছা, মানে আচার এমনই একটা জিনিস, এত কষ্ট, এটার প্রতি অনেক শ্রম দিতে হয়। সেটা একটুর জন্য যদি নষ্ট হয়ে যায় তাহলে তো কষ্টের শেষটাই আর কি। এই জন্য খুব মনোযোগ দিয়ে আচারটা আমরা করব। সাধারণত আমরা বাসায় আচার করি, বাসার সব কাজ রান্না টান্না শেষ করে সাধারণত আচারটা আমরা করি, তার কারণ এটাকে বেশি মনোযোগ দেওয়ার জন্য। এই জন্যে এটা আসলেই মনোযোগ দিয়ে করতে হবে, যেহেতু এটা আমাদের সংরক্ষিত খাবার, এটা আমরা দীর্ঘমেয়াদী রেখে খাবো, তো সেই খাবারটাকে একটু তো সময়, একটু মনোযোগ দিলে ভালো। এটা কিন্তু আমার 10-15 মিনিটে একদম তেল উপরে উঠে আসবে। মশলা যেমন নর্মালি কোনো তরকারি রান্নার ক্ষেত্রে যা হয় তাই ভুনা তরকারির ক্ষেত্রে, যে একদম তেল উঠে আসবে মশলাটার সাথে। আর আচারটা এটা কিন্তু একটু ছোট ছোট হয়ে যাবে, কষিয়ে কমে আসবে, কালারও চেঞ্জ হবে। তখন আমরা এটা নামিয়ে ঠান্ডা করব। ঠান্ডা করে কি করব, একদমই ঠান্ডা করে তারপরে বয়ম, তো প্রতি ক্লাসে আমরা বয়মের যত্নের কথা বলি, আজকে আর তাহলে থাক সেটা। বয়মে আমরা ঢুকিয়ে আস্তে আস্তে এইরকম বয়মে কিভাবে করব, একটার পর একটা দিব সাজিয়ে, বয়মের যেন কখনো কোথাও গ্যাপ না থাকে। তার কারণ ওখানে ছত্রাক জমবে যদি তেলটা না পৌঁছে যায়। এই জন্য আস্তে আস্তে আমরা চেপে চেপে বয়মের মধ্যে ভরবো, ভরে পারলে আমরা 2-3 দিন আবার রোদ্রে দিব, দিয়ে তারপরে আমরা রেখে দিব। আমি দর্শকদের 7-8 দিন পর এটা খাওয়ার উপযুক্ত হবে। আমরা একটু দেখাই তৈরির পরে আচারটা কেমন হবে। এটা কিন্তু আমি এভাবেই রেখেছি দর্শকদেরকে দেখানোর জন্য। আচার কিন্তু আমরা এভাবে রাখবো না, আচার অবশ্যই তেল উপরে থাকবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এইভাবে যদি কেউ কখনো রাখে উপরে ফাঙ্গাস, তাহলে ফাঙ্গাস পড়ে ছত্রাক ধরবেই, এটা থেকে কোনো বিকল্প নেই। এজন্য আচার সব সময় তেলে, মানে
চুবিয়ে আমরা রাখবো, মানে উপরে তেল ভাসবে আচারে। এই যে তেলে আমার আচারটা ডুবিয়ে এরকম নরম হবে কিন্তু আস্তে আস্তে থাকবে, রসুনটাও যে এরকম থাকবে। টক ঝাল একটি আচার, যেটা পোলাও, খিচুড়ি এইসবের সাথে খুব ভালো যাবে, যেহেতু এটাতে মিষ্টি নেই। হ্যাঁ, এটা ডায়াবেটিসের যাদের সমস্যা আছে তারা কিন্তু অনায়াসে এইটা খেতে তাদের কোনো দ্বিধা নাই। আবার কিন্তু যাদের প্রেশার আছে তাদের একটু কম খাওয়াই ভালো, যেহেতু এখানে লবণ বেশি, প্রচুর পরিমাণে প্রচুর লবণ পরিমাণে। আছে। দেখে নিলাম আমের টক আচার, যেটা হচ্ছে নোনতা আচার আপনি বললেন। এটা পুরো প্রণালী আরেকবার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, এবং আমটা যে প্রসেস করেছি এটা একটু ভালো করে বুঝিয়ে বলবো। আমটা আমরা প্রথমে একদম পোক্ত আম যেটাকে বলে, ভিতরে আটিটা শক্ত থাকবে, সেই আটি একটা আম আমরা দেশীয় আম নিব। দেশীয় আম, ফজলি বা আশ্বিনা বা এই টাইপের হাইব্রিড কোনো আম না, একদম দেশীয় আম যেটার শ্বাসটা শক্ত হবে, সেই আমটা আমরা লম্বায় ফালি করব, তারপরে এইভাবে টুকরা করব। টুকরা করে আমটা, আমি যদি 1 কেজি আম নেই তাহলে সেই আমে 250 গ্রাম লবণ দিয়ে একটা মাটির বোল অথবা প্লাস্টিকের বোলের মধ্যে আমটা সুন্দর করে মেখে আমরা ঢাকনা দিয়ে হয় চুলার পাশে, না হলে রোদের মধ্যে 2-3 দিন আমরা ওটা ঢেকে রাখবো। 2-3 দিন ঢাকার মধ্যে মাঝখানে আমরা ওইটাকে ঘুরিয়ে দিব, উপরের আম নিচে দিব, নিচের আম উপরে, মানে নিচের আম উপরে দিব, উপরের আম নিচে দিব। দেওয়ার পরে 2-3 দিন পর আমটা ধুয়ে রোদে, আমরা কড়া রোদে 1 দিন অথবা কড়া রোদ না হলে 2 দিন শুকিয়ে নেব। নেওয়ার পরে আমরা বাটার যত মশলা আছে, আদা, রসুন, জিরা, ধনে, তারপরে পাঁচফোড়ন সব বাটা সিরকে দিয়ে বেটে নেব। তারপরে চুলার মধ্যে সরিষার তেল দেব, পাঁচফোড়ন আস্ত দিব, রসুনের কোয়া আস্ত দিব, শুকনা মরিচ আস্ত দিব, এবং একে একে সব বাটা মশলাগুলো দিয়ে আমরা কষিয়ে নিব। কষানোর পরে যদি আমি মনে করি যে মশলাটা ড্রাই হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, তখন আমি মাঝে মাঝে সিরকা ব্যবহার করব। এর মধ্যে সামান্য একটু চিনি দেব, আর হলো বিট লবণ দিয়ে আমটা দিয়ে আমরা চুলা কমিয়ে আস্তে আস্তে কষিয়ে রান্না করব। যখন 10 থেকে 15 মিনিটের মধ্যে আচারটা হয়ে যাবে, তখন আমরা নামিয়ে ঠান্ডা করে বয়মে ভরে নেব। আমার মনে হয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছে। আমরা আরো একটি আচার তৈরি দেখব, তার আগে যদি একটু বলতেন এই আচারের বাজারজাতকরণ নিয়ে। হ্যাঁ, যে আমাদের শিক্ষার্থীরা অনেকেই আচার তৈরি করে বা এইটাকে বাণিজ্যিকভাবে নিতে চায়, কিন্তু তারা কিভাবে এটার বাজারে ফেস করবে বা বাজারজাতকরণটা কিভাবে করবে, এই বিষয়টা অনেকেই জানে না। হ্যাঁ, অনেক শিক্ষার্থী আছেন যারা অনেক ভালো আচার তৈরি করেন, এবং আচার বাজারজাতকরণের বিষয় নিয়ে অনেকের জ্ঞান কম বা অনেকে জানেন না। তাদের উদ্দেশ্যে আমি কিছু বলছি। প্রথমে আমি কোন এলাকায় আচারটাকে মানে বাজারজাত করব, সেটা কি উপশহর না শহর না ডিস্ট্রিক্ট শহর, এইভাবে আমার এলাকাটাকে জরিপ করতে হবে। এবং ওই এলাকায় আমি ছাড়া আর কেউ এ যাবৎ আচার বিক্রি করছে বা আচার পাওয়া যায় কিনা, এটা আগে জরিপ করতে হবে। এবং ওই এলাকার মানুষের অর্থনৈতিক অবস্থানটা আমাদের জানতে হবে, তারা কি আসলে অন্যান্য খাবারের পাশে আচার কিনে খায় কিনা, এটা ভালো করে জরিপ করে। এবং আমাকে প্রথম স্যাম্পল তৈরি করতে হবে। আমি যেখানে আচারটা দিব সেখানে আগে টেস্টিংয়ের জন্য আমি স্যাম্পল তৈরি করব। স্যাম্পল কিভাবে তৈরি করব? স্যাম্পল এরকম আমি ছোট ছোট কাগজের প্যাকেটের মধ্যে আচারটা ভরে এরকম মোম দিয়ে ছিলগালা করে ট্যাগ লাগিয়ে, মানে আচারের নাম এবং আচারটা কবে মানে তৈরি করলাম এবং কতদিন থাকবে এবং এটা মূল্য, এই কথাগুলো অবশ্যই লিখতে হবে ছোট্ট একটা কাগজে, স্টিকার পেপারের মধ্যে। আমি যদি প্রথম অবস্থায় টাইপ নাও করি, তাহলে আমি হাতেও ছোট করে লিখে এই স্যাম্পল আমি পাঠাবো। স্যাম্পল পাঠানোর পরে তারপরে আমি ওখানে যদি অন্য কোনো ব্র্যান্ডের আচার বা কোনো হাউস ওয়াইফের আচার থাকে, সেই আচার আমি একটা বয়ম আমি টাকা দিয়ে প্রথমে কিনবো। আচ্ছা, হ্যাঁ, কিনে সেই আচারটা আমি টেস্ট করব এবং আচারের কোয়ালিটি আমি মানে নিজেই নির্ধারণ করব যে আচারটা কেমন এবং আমার এটার মূল্য কত এবং আমার আচারের মূল্য কত, এটা কম্পেয়ার করার একটা সুযোগ থাকে, তখন আবার সেটা করতে হবে। আর কোস্টিংয়ের ব্যাপারটা আমি বলবো, মনে করেন কোস্টিংয়ের ব্যাপারে অনেকে কিন্তু অনেক কিছু জানেন না। আমরা কিভাবে বাজার থেকে 1 কেজি আম কিনে তার সাথে কি কি মশলা, তেল সম্পূর্ণ আমি একটা কাগজে মূল্য লিস্ট নিয়ে করব। কথা বলবো, আচারের মূল্য নিয়ে। তার আগে আমাদের সাথে ফোন আছে, ফোনটি নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো, জি শিক্ষার্থী নাম বলে প্রশ্ন করুন। আমি কুমিল্লা ময়নামতি থেকে বলছি। আমার একটা প্রশ্ন।
শিক্ষার্থী টেলিভিশনের ভলিউম মিউট করে কথা বলুন। আমার একটা প্রশ্ন ছিল। জি বলুন, শুনতে পাচ্ছি। আমার ওই কাঁচামরিচের আচার সম্বন্ধে আমার জানার ইচ্ছে ছিল, ওটা যদি একবার আমাকে মানে জানাতেন। জি। আরেকটা হচ্ছে যে আমলকি দিয়ে কিভাবে আচার তৈরি করা হয়, এর যদি জানার জন্য আমার। জি, ধন্যবাদ শিক্ষার্থী, আমাদের সাথেই থাকুন। আজকে আমরা দুইটি আচার দেখাচ্ছি। এরপরে যদি কোনো ক্লাসে কাঁচামরিচের আচার এবং আমলকির আচার দেখানোর সুযোগ থাকে অবশ্যই আমরা দেখিয়ে দিব। ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। আমরা হচ্ছে মূল্য নিয়ে মূল্য কথা নিয়ে। বলছি। আমরা বাজার থেকে আমি মনে করি 1 কেজি আম কিনেছি। আচ্ছা, মূল্যতে যাওয়ার আগে আমরা যদি একটু বলি, আমরা এখানে যতটুকু আচার তৈরি করলাম, সাপোজ এইটাই যদি আমরা বাজারজাত করতে যাই, এখানে আমার খরচ হয়েছে কত? আমি এবং সেটাই বলছি যে এই আমটুকু আমি মশলা, তেল থেকে, চিনি থেকে, লবণ থেকে সব আমি একটা কাগজে লিস্ট করব। আচ্ছা। হ্যাঁ, লিস্ট করার পর দেখা গেল যে আমি এখানে 200 টাকা আমার খরচ হয়েছে। খরচ হওয়ার পরে এখানে আমি 10% অথবা 20% আবার যোগ করব। এখানে আমের আটিতে ফেলেছি, তারপরে অনেক সময় একটু পচা থাকতে পারে, একটা পোকা থাকতে পারে, মানে মিসইউজ যেটা হবে সেটাও আমি কিন্তু অ্যাড করব। অ্যাড করে তাহলে 220 টাকা হলো আমার। আর তার সাথে পরিশ্রমটা আছে। এই 220 টাকায় এইটা আমি কয় বয়ম করব, কয়শো গ্রাম? আমি কি 300 ml করব, না 200 ml, নাকি 500 ml? হ্যাঁ, এইটা অনুপাতে আমি যদি এখানে 4টা 200 ml এর করি, তাহলে আমি এই 220 টাকাকে আমি 4 দিয়ে ভাগ দিব। ভাগ দেওয়ার পরে আমার 4টার নির্ধারণ মূল্য কিন্তু আসলো। তার সাথে আমি এখানে মনে করলাম যে 220 টাকাকে আমি যদি 4 দিয়ে ভাগ দেই, তাহলে 55 এরকম সামথিং আসে। তা 55-র সাথে আমি নিজের পরিশ্রম এবার নিজের সময় কত অ্যাড করব? অবশ্যই 50, 40 বা 30। 50 কিভাবে? আমি দেখব আমার এলাকার অর্থনৈতিক অবস্থা কিভাবে, আচার ওখানে আছে কিনা। এখানে কারো আচার নেই, আমি দিলে আমারটাই প্রথম ভালো চলবে, তখন এখানে আমি 50% দিব। এখানে আমি দেখলাম বাজারে গিয়া 4টা আচার আছে, আমারটা 5 নাম্বার, তখন কিন্তু আমি ওই আচারের থেকে অন্তত 5% কিন্তু আমি ডিসকাউন্ট দিব। এটা হলো ব্যবসায়ী পলিসি। তাহলে আমার বা উনি 30% দিচ্ছে, আমিও 30%, বা আমি মানে 28%, আমি 2% কমাই দিব। এটা হলো ব্যবসায়ী পলিসি। জাস্ট বাজেটটা ধরার জন্য, যে বাজারে যেন আমার প্রোডাক্টটা খুব ভালো মতো পৌঁছে যায়। আর এই যখন আমি আর হলো প্রসার, আমার ছোট ছোট লিফলেট করতে হবে, বিভিন্ন ডিসেল লাইনে অ্যাড দিতে হবে, বা বিভিন্ন স্কুলের গেটে আমার লিফলেট বিলি করতে হবে, পোস্টার লাগাতে হবে। তার কারণ আমাকে যদি না চেনে, তাহলে আমার আচার তো কেউ কিনবে না। আমার প্রচার আমাকে নিজেকেই করতে হবে। প্রচারেই প্রসার একটা কথা আছে, এইভাবে আচার বাজারজাত করতে হবে। তারপরে আচার যখন আমি বয়মে বাজারজাত করব, বয়মের গায়ে কিন্তু আমার অবশ্যই লেবেল লাগাতে হবে, মোড়ক লাগাতে হবে। তার কিভাবে? আমি প্রথমে আচারের নাম একটা মানে স্টিকার পেপারে একটা লিখবো আচারের নাম, এবং এখানে প্রধান উপাদানগুলো কি কি। আচার বয়ম হাতে নিয়ে যেন মানুষ বোঝে এখানে মরিচ আছে, লবণ আছে, হলুদ আছে, আম আছে, একবারই যেন বুঝতে পারে। তাহলে এটা। তারপর আমার যদি ট্রেড লাইসেন্স থাকে ব্যবসায়িক ক্ষেত্রে, আমি অবশ্যই ট্রেড লাইসেন্সের নাম্বারটা লিখবো। তারপরে আচার উপাদানের মানে তৈরির সময় এবং উত্তীর্ণ সময় লিখবো, মূল্য লিখবো। আর বিএসটি এর যদি আমার অনুমোদন থাকে, তাদের একটা লোগো লাগাবো। এটা এইভাবে বাজারজাত করতে হবে। আর প্রথমের কথা হলো যে আমি বিএসটি এর কাছে যাই নেই, আমি ঘরোয়াভাবে করব, তখন দরকার নাই। তখন আমি আবার ছিলার, এটা তো ছিল করতে হবে। তো এখন আমার কাছে ছিলার মেশিন নাই, আমি কিভাবে ছিল করব? তখন কিন্তু আমি এটা স্কচটেপ দিয়ে, স্কচটেপ, পাতলা স্কচটেপ দিয়ে মুখটা ইয়ে করবো। আমি আমাদের নানি দাদিকে দেখেছিলাম, তারা মোম গলিয়ে দেয়। হয়তো এখনকার যুগে সেটা স্বাস্থ্যসম্মত নাও হতে পারে, মোমটা আবার অন্যরকম কিছু হতে পারে, তাহলে আমরা স্কচটেপ দিব। আর ছিলার মেশিনের কিন্তু খুব বেশি দাম না। আচ্ছা, এখানে তো আমাদের বয়ামেরও একটা কস্ট আছে, যে হ্যাঁ, বয়মের কস্ট ধরতে হবে। আপনার মোড়ক যে আমি লাগাবো তার কস্ট, সব কস্ট একসাথে ধরে যদি 220 টাকা হয়, সেইটাকে আমি 4 ভাগ করবো, এভরিথিং কস্ট। তার সাথে 10% বা 12% আমি মানে লস যেটা হবে সেটাও কিন্তু আমি ধরবো। এইভাবেই ইয়ে হবে। আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে এক্সপায়ার ডেট, যেটা কতদিন পর্যন্ত ভালো থাকবে, এইটা আমরা কিভাবে নির্ধারণ করব? আমি যখন আচারটা তৈরি করব, এই আচারটা অবশ্যই আমি এটার মধ্যে একটা এক্সপেরিমেন্ট করব। আগেই কিন্তু আমি আচার কিন্তু বাজারে দিব না। এই আচারটা আমি এবছর যদি নতুনভাবে এক্সপেরিমেন্ট করি, এইবার আমি এটা নতুন করেছি, তখন আমি কিন্তু এটা 2 মাস বা 3 মাস দেবো, আমি 1 বছর দিব না। তার কারণ এটার সম্পর্কে আমি নিজেও জানি না।
হ্যাঁ, এইভাবে যখন আমি সামনের বছর কিন্তু এইটা 6 মাস না 1 বছর সেটা কিন্তু আমি নিজেই বলতে পারবো। আচ্ছা এভাবেই করতে হবে। মানে যতদিন এক্সপায়ার ডেট থাকবে আমরা চেষ্টা করব তার চেয়ে আরো 1 মাস হ্যাঁ, হ্যাঁ। কম দেয়ার যখন কম নতুন দেয়া, অবস্থায় নতুন থাকবে। অবস্থায়। আচ্ছা। তারপরে আমি 6 মাস 1 বছর দিতে পারবো, সেটা কোনো সমস্যা নেই। আবার অনেক সময় শুধু 1 বছর আচারের কিন্তু আচার তৈরি করে রেখে দিলাম, ঘরে কিন্তু থাকতেছে, দেখা গেল বাজারে দিলাম থাকলো না। ওইলে অনেক কারণ থাকে, তার কারণ বাজারে যে দোকানে রাখতেছে সেই দোকানটা স্যাঁতস্যাঁতে ভাব থাকতে পারে, বা বৃষ্টি হলে একটু পানি আসে, মানে ছোট শহরের কথা বলতেছি, ওখানেও কিন্তু আচার নষ্ট হয়ে যেতে পারে, আমার ঘরে নাও হতে পারে। এর জন্য আমি যদি সিলগালাটা খুব ভালোভাবে করতে পারি তাহলে কিন্তু আর আচার এই সমস্যাটা হবে না। আমার মনে হয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছে আচার কিভাবে বাজারজাতকরণ করতে হবে, এবং নতুন শিক্ষার্থী যারা এটাকে বাণিজ্যিকভাবে নিতে চায় আমার মনে হয় তারাও বেশ উপকৃত হলো। এরপরে আমরা কি আচার তৈরি দেখব? হ্যাঁ, এরপরে আচারটা আমি দেখাবো আপু। এটা হলো ডেউয়া আচার। ডেউয়াটা হয়তো সবাই চেনে, শহরে গ্রামে এখন সবাই মোটামুটি ডেউয়া কিন্তু চেনে। আমরা ডেউয়ার আচার তৈরি দেখব, তার আগে একটা বিরতি নিয়ে নিচ্ছি, বিরতি থেকে ফিরে এসে আমরা এই আচার তৈরি দেখে নিব। দূরপাঠের শিক্ষার্থীরা কোথাও যাবেন না, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিরতি থেকে। শিক্ষার্থীরা দূরপাঠে চলছে আচার তৈরি। বিরতির আগে আমরা দেখেছি আমের নোনতা আচার তৈরি, এবারে আমরা দেখব ডেউয়ার আচার তৈরি। চল যাচ্ছি ক্লাসে। ডেউয়া কম বেশি সবাই শহর এবং গ্রামের মানুষ চেনে। ডেউয়া একটা টক ফল, এবং ডেউয়া সাধারণত আমরা মাখিয়ে ভর্তা করে খাই, এর বেশি কিন্তু ডেউয়ের কোনো ব্যবহার আমি দেখি নাই এখন পর্যন্ত। এই কনসেপ্ট থেকে যে ডেউয়ে দিয়ে অন্য কিছু করা যায় কিনা, এই কনসেপ্ট থেকেই আমার এই আচারটা করা। ডেউয়ের আচারটা একটু ব্যতিক্রমভাবে আমি করব। ডেউটা প্রথমে চামড়াটা ছিলে নিব, ছিলে নিয়ে হাত দিয়ে কচলিয়ে নিব, এরকম। এটা ছোট ছোট কাঁঠালের কোষের মতো এর ভিতরে থাকে, এইভাবে আমরা নিব। এর সাথে কেউ ইচ্ছা করলে তেঁতুলও ব্যবহার করতে পারে টকে, আরও টকের জন্য, কিন্তু আমি এখানে আম ব্যবহার করব। আম সিদ্ধ করে ম্যাশ করা। হ্যাঁ, এখানে একই প্রসেসে আচারে সরিষার তেল লাগবে। আমরা প্রথমে এরকম করে তেল দিব, তেলটা যখন গরম হবে, এখানে কিন্তু আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু আমি পেঁয়াজ দিয়ে করব। পেঁয়াজ, হ্যাঁ, পেঁয়াজটা যেহেতু এখানে চুলা নেই এজন্য আমি একটু ভেজে নিয়ে এসেছি। কাঁচা পেঁয়াজেই আমরা তেলের মধ্যে সরাসরি পেঁয়াজটা দিব। পেঁয়াজটা একদম বেরেস্তা হয়ে যাবে, একদম কোনোভাবে যেন একটু মানে সাইডেও যেন ইয়ে না থাকে, মানে একদম ব্রেস্তা মানে লাল হয়ে যাবে, আবার পুড়ে যেন না যায় সেটা খেয়াল রাখতে হবে। এবং ভাজা যেন হবে, এর মধ্যে যেন পেঁয়াজের পানিও না থাকে, তাহলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে। আমরা এরকম করে পেঁয়াজ খুব আস্তে আস্তে পেঁয়াজটা ভাজবো। পেঁয়াজটা একদম বেরেস্তা মানে বেরেস্তা, কোনো কম বেশি হবে না। এভাবেই আমরা যখন পেঁয়াজটা হয়ে আসবে, পেঁয়াজ যখন বেরেস্তা হয়ে যাবে এরপরে আমরা ডেউটা দিয়ে দেব, এবং সাথে আমটাও দিয়ে দেব। আচ্ছা, আমটা ছিরকে দিয়ে সিদ্ধ করে ম্যাশ করে নেওয়া। যথারীতি লবণ দিব, আমরা একটু বিট লবণ দিব, এখানে মোটামুটি চিনি লাগবে, যেহেতু মানে দুটোই টক, এখানে চিনি লাগবে। আর এখানে আমি একটু সিরকাও ব্যবহার করব। আচ্ছা, আমরা যখন ডেউয়াটা চটকে নিয়েছি হাতে, তখন তো এটার ভেতর থেকে একটা পানি বেরিয়েছে, তো সেটা কি করেছি আমরা? না, সেটা একসঙ্গেই থাকবে। ওইটার যে রসটা আছে ডেউয়া, পাকা ডেউয়া, ওটা ওর সঙ্গেই থাকবে। আচ্ছা, আমাদের সাথে একটি ফোন আছে, ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো, হ্যালো, শিক্ষার্থী নাম বলে প্রশ্ন করুন। আমি আদাবাদ থেকে বলছি, শাহানা সুলতানা। জি। আচ্ছা, মিষ্টি যে কোনো ফলের আচার বানাতে মানে তৈরি করার পর কেমিক্যাল না দিয়ে কিভাবে সংরক্ষণ করা যায়? আমি দিল্লুবা আপুর কাছে প্রশ্ন রাখছি। আর কোনো প্রশ্ন আছে আপনার? না, আপুকে এটাই বলতে বলার জন্য স্বাগত জানাচ্ছি। জি, ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন। মিষ্টি যে কোনো ফলের আচার কিভাবে সংরক্ষণ করা যায় মেডিসিন ছাড়া? আমরা শুরু থেকেই বলে আসছি যে আচারের একটা হলো চিনি প্রিজারভেটিভ,
সিরকা প্রিজারভেটিভ, সরিষার তেল প্রিজারভেটিভ। আমরা এতগুলো প্রিজারভেটিভ যখন ব্যবহার করব তখন কিন্তু আমরা কেমিক্যাল ব্যবহার নাও করতে পারি। আপনাকে অবশ্যই সরিষার তেলের মানে আচারের উপর পর্যন্ত তেল দিয়ে রাখতে হবে এবং খুব কড়া রোদে আচারটা শুকিয়ে নেবেন। তাহলে আর আচার তৈরির সময় অবশ্যই পানি ব্যবহার করবেন না, তাহলে আচার সংরক্ষণে কোনো সমস্যা হবে না, আচার দীর্ঘদিন ভালো থাকবে। আমরা সব দিয়ে নিয়েছি, এখানে আমরা কোনো মশলা দেইনি। মশলা দিব আমরা, গুঁড়ো মশলা। আগে এটা একদম পেঁয়াজ আর মানে দেওয়া আর আম একদম মিশে যাবে, বোঝা যাবে না যে আমরা এখানে পেঁয়াজ ব্যবহার করেছি, কালারটা সুন্দর আসবে আর মিশে যাবে। তখন আস্তে আস্তে এটা যখন আমরা ভুনতে থাকবো তখন একটু একটু করে ছিটকা দিব। আচ্ছা, এখানে আমি শুকনা মরিচ ব্যবহার করব, শুকনা মরিচ গুঁড়া, একটু কালারের জন্য একটু হলুদ আর একটু গোলমরিচ। খুব ভালোভাবে এটাকে ভুনে নিতে হবে। হ্যাঁ, খুব ভালোভাবে ভুনে নিতে হবে এবং মানে আচারের অলরেডি কিন্তু আমরা গন্ধ পাচ্ছি, এটা প্রায় হয়ে আসছে। তখন আমি কি করব, আমি সব গুঁড়া মশলাগুলো, একটু পাঁচফোড়নের গুঁড়া, একটু জিরা এইভাবে ব্যবহার করব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কাজ করতে করতে আমাদের সাথে আরেকটি ফোন আছে, ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শিক্ষার্থীর নাম বলে প্রশ্ন করুন। আমি মাহমুদা খাতুন দিনাজপুর থেকে বলতেছি। জি, আমার একটা প্রশ্ন হচ্ছে, লেবুর কি আচার করা যায়, তা কিভাবে একটু যদি দেখাইতেন। জি। ধন্যবাদ শিক্ষার্থী, আমাদের সাথেই থাকতে হবে। লেবুর আচার হয় সেটা আমরা অনেকেই জানি, আমরা কর্তৃপক্ষকে জানিয়ে দিব। পরবর্তী কোনো ক্লাসে অবশ্যই আমরা চেষ্টা করব লেবুর আচার দেখানোর জন্য। ধন্যবাদ। আমাদের এটা খুব ভালোভাবে ভুনে নিতে হবে। এরপরে কি করছি আমরা? হ্যাঁ, এটা যখন আমাদের ভুনা হয়ে মানে হয়ে আসছে তখন আমরা এটা চুলাটা কমিয়ে রাখবো আর আমরা ঘন ঘন তখন কিন্তু নাড়বো। এটা যেহেতু একটু আঠালো টাইপের তখন এটা কিন্তু খুব লেগে যেতে পারে। এটা আমরা এভাবে ঘন ঘন নাড়বো আর যখন একদম এটা কিন্তু যখন হয়ে আসবে তখন হালুয়ার মতো হয়ে যাবে, এক জায়গায় চলে আসবে, তখন আমরা এটা চুলাটা অফ করে দিয়ে অবশ্যই ঠান্ডা করব। ঠান্ডা করে বয়মে যখন উঠাবো, তা বয়মে যখন আমরা উঠাবো তখন অবশ্যই বয়ম যেন শুকনা থাকে, কোনো পানি না থাকে। আর বয়মের মধ্যে এই আচারটা কি আমাদের তেলে ডুবিয়ে রাখতে হবে? হ্যাঁ, সব আচারে আপনি যদি প্রিজারভেটিভ না দেন তাহলে অবশ্যই তেলে উপরে, আমি এর আগের ক্লাসেও বলেছি যে এই টাইপের আচার বেশি তেল লাগে না। আমি যখন বয়মে খুব সুন্দর করে ভরে একদম চেপে চেপে ভরবো তখন কিন্তু সামান্য একটু তেল যদি আমি এইভাবে উপরে দেই তাহলে কিন্তু অনেক বেশি তেল লাগে না। আচ্ছা, এই যে আমার এইটুক তেলেই কিন্তু বয়মে যে ভরে গেল। দর্শককে আমি দেখাই, এই যে এখানে কিন্তু আমরা একটু রেখে দেখাই নিচে। হ্যাঁ, আমাদের শিক্ষার্থীরা দেখতে পাচ্ছে। এইভাবে করে ডুবো তেলে আচার রেখে দিতে হবে যেন কোনোভাবেই ফাঙ্গাস না পড়ে। হ্যাঁ, আমরা এইভাবে তেল কিন্তু বেশি লাগলো না, কিন্তু আচারটা আমার দীর্ঘমেয়াদী হলো। তখন আমরা আর আচার নিয়ে কিন্তু কোনো টেনশন থাকলো না যায়। আর আচার যখন আমি একটা তৈরি করব, যখন আচারটা নষ্ট হয়ে যায় তখন কিন্তু খুবই কষ্ট লাগে। এবারে আমরা একটু দেখে নিব আচারটা তৈরি হওয়ার পরে কেমন হয়, সেটা আমরা একটু দেখে নিব।
একদম মিক্সড আচারের মতো। আমার মনে হয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছে। খুব সুন্দর ডেউয়ার আচার তৈরিও আমরা দেখে নিলাম। আমরা এর পুরো প্রণালী আবার বলে দিব শিক্ষার্থীদের জন্য। আমরা ডেউটা যখন কিনবো বাজার থেকে বা গাছ থেকে যখন নিব, তখন কিন্তু অবশ্যই ডেউটা পাকা হতে হবে। ডেউটা আমরা উপরের খোসাটা ছুরি দিয়ে বা বটি দিয়ে আস্তে করে পাতলা করে ছিলে ফেলবো, ফেলে হাত দিয়ে চটকাই নিব। তাহলে ভিতরে এটা কিন্তু কাঁঠালের কোষের মতো, আমরা ডেউটা মানে চটকিয়ে রাখবো। তারপরে সাথে কেউ চাইলে তেঁতুলের মাড় বা কাঁচা আম সিদ্ধ ব্যবহার করি। এইখানে আমি কাঁচা আম সিদ্ধ ব্যবহার করেছি এবং এর সাথে আমি পেঁয়াজও ব্যবহার করেছি। এখানে যদি আমি এক বাটি যদি ডেউ নেই, তাহলে পেঁয়াজ কিন্তু 4 ভাগ মানে এই আচ্ছা, এক একটু বাটি। যদি বলেন যে পেঁয়াজটা আমরা কেন ব্যবহার করেছি এই আচারে এবং বেরেস্তা করা, এর আগে কিন্তু আমরা কোনো আচারে দেখিনি এভাবে বেরেস্তা করা পেঁয়াজ আমরা ব্যবহার করেছি। হ্যাঁ, পেঁয়াজ আমি এখানে ব্যবহার করেছি। আচারে সবসময় আমরা রসুন, মরিচ সব মশলা ব্যবহার করি, কিন্তু সাধারণত পেঁয়াজটা ব্যবহার করা হয় না। আর পেঁয়াজ কিন্তু যখন আমরা বেরেস্তা করব, পেঁয়াজ কিন্তু একটা শাহি শাহি একটা স্মেল আসে, একটা গন্ধ আসে, একটা ভালো লাগে। আমি যখন এখানে না, যে কোনো আচারে আমি যখন পেঁয়াজ ব্যবহার করে আমার কাছে ভালো লেগেছে এবং আমি তখন থেকেই পেঁয়াজ ব্যবহার করি এবং আমার কাছে ভালো লাগে। আর এটা একটা ফিউশন বলতে পারেন। আচ্ছা, আর ব্যতিক্রম, সবাই তো সব ধরনের কিছু দিয়ে মানে কমন জিনিস দিয়ে করে, আমি একটু ব্যতিক্রমের চেষ্টা। তা আমার এই চেষ্টা কিন্তু আমার কাছে ভালো লেগেছে, আশা রাখি দর্শকদেরও ভালো লাগবে। তো আমরা এই পেঁয়াজ বেরেস্তাটা আমরা যদি 1 কাপ ডেউয়ে নেই, তাহলে এই মানে 4 ভাগের 1 ভাগ পেঁয়াজ নেব। পেঁয়াজটা সরষের তেলে দিব, দিয়ে একদম বেরেস্তা করবে। যখন পুরো বেরেস্তা হয়ে যাবে, তখন আমরা ডেউয়া, আম, সিরকা এবং লবণ, চিনি, হলুদ, মরিচের গুঁড়া দিব। দিয়ে আচারটা খুব ভালোভাবে অন্তত 20 থেকে 25 মিনিট খুব অল্প আছে আমরা ভুনতে ভুনতে যখন একদম হালুয়ার মতো একসাথে তেল থেকে ছেড়ে আসবে, তখন মানে বোঝা গেল যে আচারটা হয়ে আসছে। তখন আমরা বিভিন্ন মশলার গুঁড়া ব্যবহার করব, জিরা, ধনে, পাঁচফোড়ন ব্যবহার করে এরকম আচারটা তৈরি হয়ে যাবে। তখন আমরা ঠান্ডা করে এটা বয়মে রেখে দেব। আমি বলতেছিলাম যে আচার আমরা যখন স্যাম্পল পাঠাবো, তা নিশ্চয়ই আমরা বয়মে করে স্যাম্পল পাঠাবো না। তখন আমি শিক্ষার্থী দেরকে বলতে চাচ্ছি যে স্যাম্পল যদি আমরা কোনো জায়গায় পাঠিয়ে থাকি, তাহলে এভাবে আমরা স্যাম্পল পাঠাবো। আমরা কিভাবে স্যাম্পলটা তৈরি করব সেটা একটু দেখে নিচ্ছি শিক্ষার্থীরা। আমরা ছোট ছোট ফুড গ্রেডের যে পলি, সেই পলিগুলো নিয়ে নিব। এরকম এর চেয়ে ছোটও হতে পারে পলি, এর চেয়ে বড় হতে পারে। আমি কি রকম দিব তার উপরে নির্ভর করবে পলিটা। আমি যদি আরেকটু বেশি দিতে চাই, এরকম দিব। দিয়ে আমি এই যে এরকম মোম এখানে রাখলাম, আচারটা দূরে রাখলাম, এখানে আমি ম্যাচটা রাখলাম। আমি কিন্তু এইভাবে যখন রাখবো, তখন কিন্তু আমি এরকম চেপে বাতাসটা বের করে দেব। ভিতরের বাতাসটা এরকম করে বের করে এরকম করে ধরবো। ধরার পরে আমি কি করব, এরকম করে চেপে দেব। তারপরে আচারটা আমি এইভাবে চেপে ছড়াই দিব। অবশ্যই এখানে আমার ট্যাগ লাগিয়ে দিব আমি। আচারের নাম, আচারের মানে তারিখ, তৈরির তারিখ এবং উত্তীর্ণের তারিখ এবং মূল্য, এই 3টা জিনিস অবশ্যই লাগাতে হবে। এবং যখন আমি বাজারে যদি আমি এইভাবে যদি কোনো দোকানে স্যাম্পল টেস্টিংয়ের জন্যও দেই, ওখানে কিন্তু রেখে দিলেও অনেকের চোখে পড়লেও কিন্তু এটা দেখি, তখন কিন্তু ওই প্রচারটা এভাবেই হয়, বিভিন্নভাবে দেখার থেকেই তো প্রচার হয়। তখন কিন্তু এই আচারের আমি হাতে নিয়েই যেন বুঝি এটা ডেউয়ার আচার। আমার যেন খেয়ে বা কাউকে জিজ্ঞেস করতে না হয় যে এটা কিসের আচার। অবশ্যই ট্যাগের মধ্যে প্রথমেই আচারের নামটা লাগাতে হবে, উপরে লিখতে হবে, তারপরে মূল্য লিখতে হবে, তারপরে মেয়াদ, কবে তৈরি করলাম এবং কবে এর শেষ হবে টাইম। এইভাবে আমি সব আচার এইভাবে দিব। মনে করেন একসাথে আমি 10 প্যাকেট আচার বিভিন্ন রকম দিব, আমি যদি নাম না লিখি, আমি তো নিজেই খুঁজে পাবো না কোনটা কিসের আচার। হ্যাঁ, এইভাবে। আর আমি যদি
বয়মে দেই তাহলে অবশ্যই আমি এত বড় বয়মে দিব না। আমি এই 200 থেকে 300 ml বয়মে এইটা আমি স্যাম্পল হিসাবে পাঠাবো। এটা মনে রাখতে হবে, এই স্যাম্পলের টাকা কিন্তু আমি পাবো না, এটা কিন্তু আমি টেস্ট করানোর জন্য বা নিজের খরচে আমি দিয়েছি এবং আমি এখানেই বিজনেস করার জন্য। এইভাবে যখন তারপরে অবশ্যই যখন আমাকে কেউ অর্ডার করলো যে আমি এই রকম 10 বা 6 বয়ম আচার চাই বা এত 1000 গ্রাম বা 2000 গ্রাম, অবশ্যই কিন্তু একটা লিখিত ডকুমেন্ট তৈরি করতে হবে যে কে আমাকে অর্ডার দিচ্ছে, মানে কত পিস দিচ্ছে, কয়দিনের মধ্যে আমি দিব, মানে সব কিন্তু ডকুমেন্ট থাকতে হবে। না হলে কিন্তু ব্যবসার যদি লিখিত ডকুমেন্ট না থাকে তাহলে এমনি মহিলাদেরকে মানুষ ঠকানোর চিন্তা ভাবনা বেশি করে, তখন কিন্তু আরও আমরা যেহেতু ঘরোয়া হাউসওয়াইফদের কথা আমি বলছি, তাদেরকে অবশ্যই ঘর থেকে বের হলে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তাহলে আচারের বাজারজাতকরণ আমরা জানলাম কিভাবে নাম লিখতে হবে এবং অবশ্যই উপাদানগুলো, মেইন উপাদান বয়মের মধ্যে কিন্তু প্রথমেই নাম এবং তারপরে উপাদান অবশ্যই লিখতে হবে, এটা লিখতে হবে এবং তারিখ লিখতে হবে। আর আমি যখন বড় ধরনের বিজনেস করব তখন কিন্তু অবশ্যই এই বিএসডি এর কাছে কিন্তু স্যাম্পল পাঠিয়ে ওখান থেকে ওনাদের কাছ থেকে আবার অনুমোদন নিয়ে আসতে হবে, সেটা অনেক পরের ব্যাপার। আর ছিলার যেটা আমরা সিল করব, সিলার মেশিনের কিন্তু খুব বেশি দাম না, 1800 থেকে 2000 টাকা, খুব বেশি না। ওইটা যদি আমি সিলার না করি তাহলে অবশ্যই কিন্তু স্কচটেপ দিয়ে মুখটাকে ভালো করে আটকে দিতে হবে। আমাদের হাতে আরো 5-6 মিনিট সময় আছে। আমরা আজকে দুইটা আচার দেখেছি, একটা হচ্ছে আমের নোনতা আচার আর একটা হচ্ছে ডেউয়ার আচার। তো শুরু থেকেই যদি আমরা একটু বলি যে আমের নোনতা আচারটার পুরো প্রণালী শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটু বলে দিব এবং ডেউয়ার আচারের পুরো প্রণালী বলে দিব। হ্যাঁ, আমের যে নোনতা আচারটা আমি করেছি, নোনতা আচারটার অবশ্যই একটা গুণাগুণ আছে। সবাই চিনি দিয়ে আচার করে বা টক আচার করে, কিন্তু নোনতাটা খেতে খুবই ভালো লাগে। এর জন্য আমার চিন্তা থেকে আমি নোনতাটা করলাম। নোনতা প্রথমে যদি 1 কেজি আম আমি নেই, এবং অবশ্যই আমটা আটি শক্ত হতে হবে এবং আমটা দেশি আম হতে হবে। আমটা ছোট ছোট টুকরা করব। 1 কেজি আমের মধ্যে 250 গ্রাম লবণ মাখিয়ে সেই লবণ অবশ্যই প্লাস্টিকের বল অথবা মাটির বোলের মধ্যে আমটা ঢেকে রাখবো। ঢেকে হয় ছাদের রোদে দিয়ে আসবো বা বারান্দার রোদে বা চুলার পাশে 3-4 দিন আমরা এটা ঢেকে রাখবো এবং মাঝে মাঝে আমটা আমরা উল্টিয়ে দেবো, উপরের আম নিচে, নিচের আম উপরে করে দেব। 3-4 দিন পরে আমটা আমরা ধুয়ে নেব। ধুয়ে একদিন যদি কড়া রোদ হয় তাহলে একদিন, আর যদি মানে কড়া রোদ না হয় তাহলে 2 দিন আমরা আমটা শুকিয়ে নেব। তারপরে যত রকম মশলা আছে, আদা, রসুন, জিরা, পাঁচফোড়ন, সরিষা, সব আমরা ছিরকা দিয়ে বেটে নিব এবং একটু গুঁড়া মশলাও ব্যবহার করব এবং আস্ত রসুনের কোয়া আমরা 1 কেজি আমের মধ্যে 1টা রসুনের কোয়া বা 2-3টা শুকনা মরিচ তেলের মধ্যে, প্রথমে সরিষার তেলে পাঁচফোড়ন দিব, রসুন দিব, শুকনো মরিচ দিব এবং একে একে সব বাটা মশলা দিয়ে আমরা কষিয়ে আস্তে আস্তে সিরকা দিয়ে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমরা এখানে লবণ ব্যবহার করব না, সামান্য 1 চামচ চিনি ব্যবহার করব এবং আমগুলো দিয়ে আমরা আস্তে আস্তে কষিয়ে কষিয়ে অন্তত 20 থেকে 25 মিনিট আমরা রান্না করব এবং নামিয়ে নেওয়ার আগে অবশ্যই আমরা গুঁড়া মশলাগুলো ব্যবহার করব। আর নামিয়ে ঠান্ডা করার পরে আমরা অবশ্যই শুকনো বয়মে আচার উঠিয়ে তার মধ্যে আচারটার উপরে আমরা তেল ঢেলে দিব। তেল ঢেলে আচারটা যেন শুকনো অবস্থায় না থাকে, পুরো যেন তেলের নিচে থাকে, এইভাবে আচারটা 2-4 দিন রোদে দিয়ে আমরা সংরক্ষণ করব। এই হলো নোনতা আচার গেল। এবারে হলো ডেউয়ার আচার বলছি। ডেউয়া আমি যদি অবশ্যই পাকা ডেউয়া হতে হবে। ডেউয়াটা ধুবো বাজার থেকে এনে, ধুয়ে আমি টিস্যু বা নেপকিন দিয়ে মুছবো। মোছার পরে উপরের খোসাটা ছিলে ফেলবো, ফেলে আমি চটকিয়ে নেব, হাত দিয়ে চটকিয়ে নেব। সাথে কেউ তেঁতুলের মার অথবা আম ব্যবহার করতে পারেন, আমি এখানে আম ব্যবহার করেছি। ডেউয়ের মধ্যে আমার বিশেষত্ব হলো আমি এখানে পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজ আমি 1 কাপ ডেউয়ের মধ্যে আমি 4-এর 1 কাপ পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজ আমি তেলের মধ্যে দিয়েছি, দিয়ে বেরেস্তা করে ফেলেছি। তার মধ্যে বেরেস্তা হওয়ার পরে আমি ডেউয়া এবং আমটা দিয়ে দিয়েছি, লবণ দিয়েছি, সিরকা দিয়েছি, তারপর চিনি দিয়ে আস্তে আস্তে আমি নাড়তে থাকি। এইভাবে 10-15 মিনিট আস্তে আস্তে ভুনাবো, সিরকা দিয়েই আমি ভুনাবো। ভুনানোর পরে শেষে আমি এখানে মশলার গুঁড়া, জিরা, ধনে, পাঁচফোড়নের গুঁড়া দিয়ে আমি মিশিয়ে নামিয়ে ঠান্ডা করে আমি বয়মে রেখে দেবো। আমার মনে হয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছে। খুব সুন্দর দুইটা আচার তৈরি আমরা দেখে নিলাম, আমের নোনতা আচার এবং ডেউয়ার আচার তৈরি, এবং আমের আচার বা যে কোনো আচার কিভাবে বাজারজাতকরণ করতে হয় সেটাও আমার মনে হয় শিক্ষার্থীরা আজকে বুঝতে পেরেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আপনাদেরকেও ধন্যবাদ।
দূরপাট এবং দেশ টিভিকে ধন্যবাদ আমার সুন্দর এই আয়োজনের জন্য।